গরম গরম চা। হ্যালো। হ্যাঁ ভাই, মেয়ে চাই একটা। কেমন মেয়ে চাই? তোমার কাছে কেমন আছে? যা বলবেন, কলেজ গার্ল, মডেল। ঘরোয়া সিম্পল টাইপ। আর যদি বলেন তো তাজা মাল একটা আছে। হ্যাঁ, ওই শেষেরটাই। 7,000। হ্যাঁ হ্যাঁ দেব। রুম আছে তো? 2,000। খানা পিনা আপনার পয়সায়। মেয়েটা কিন্তু 3 ঘন্টা থাকবে। আপনাকে কিন্তু মুম্বাই আসতে হবে। মুমরা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন তো 9টা, আমি 11টা নাগাদ পৌঁছে যাব। ড্রিম গার্ল লজ, একদম মেন মার্কেটে। ঠিক আছে ঠিক আছে। বারবার মাথা ঘুরছে। আফজল কোথায়? সন্ধেবেলায় আসবে। এখন আমরা কোথায় যাচ্ছি? পার্টি আসছে। ঠিক আছে বীরেন, রুম নাম্বার 4 খালি আছে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আরে এসেছো? চলো, বলছি এক্ষুনি। কিন্তু আরে চলো না, বলছি এক্ষুনি, বলছি চলো। জয় গণপতি বাপ্পা। বলুন। ওই বীরেন নামের একটা ছেলে, ওই বলেছিল আসতে। রুম নম্বর 4 ওইদিকে। থ্যাংক ইউ। আন্ধেরির পার্টি। ঠিক আছে, এখন 11:30 বাজে, 2:30 পর্যন্ত মস্তি করো, তারপর আমি ঠকঠাক করবো। কোনো ঝামেলা টামেলা হবে না তো? আরে দাদা, ওরকম কাজ করি না আমি। হ্যাঁ, আসছি তাহলে। আরে বীরেন, তুমি কোথায় যাচ্ছ? আরে এই লোকটা এখানে কেন এসেছে? আরে অতিথি তোর যত্নমাত্তি করে। আরে ইনি যা যা বলবেন একদম হাসি মুখে তাই করবি। এইসব তুমি কি বলছো? আমি এখানে থাকবো না। তুই এখানেই থাকবি। আমি আফজলের কাছে যাব। এইসব কি ব্যাপার? দেখ, একদম নাটক করবি না, যা বলছি তাই করবি। আমাকে এক্ষুনি আফজলের সাথে কথা বলো, না হলে কিন্তু আমি চেঁচাবো। একদম গলা নিচে কর। আমি যাচ্ছি এখান থেকে। এই! তোকে এই লোকটার সঙ্গে শুতে হবে, না হলে সারা জীবনের মতন শুয়ে দেবো তোকে। দেখো বীরেন, আমি এখানে পিসফুলি মজা করতে এসেছি, এ তো টেনশন হয়ে গেল ইয়ার। দাদা, বিড়াল তো একটু আঁচড়াবেই, তারপরেই তো মজা আসে ওকে ভোগ করতে। কিন্তু আমি জোরজার করতে চাই না বীরেন, আমি তো তোমাকে ঠিকঠাক টাকা দিয়েছি। এক্ষুনি যদি তুমি আমাকে আফজলের সাথে কথা না বলো, আমি কিন্তু চেঁচাবো। অনেক হয়ে গেছে বীরেন, আমাকে আমার টাকা ফেরত দাও। এ মেয়ে আমার চাই না, আমি চললাম। হুম
কে ডাকে কে? আমি আফজালের সাথে দেখা করব। আফজাল কোথায় আফজাল? বলো। আফজাল কে? আফজাল সালি, আফজাল। আফজাল গেছে গাধার বিয়েতে, ভুলে যাও ওকে। দেখ এখন তুই আমার সম্পত্তি। দেখ জিনাত, তোকে আমি একদিনের সময় দিচ্ছি, চুপচাপ নিজের ইচ্ছায় ধান্দা করতে রেডি হয়ে যা, না হলে আমার মতো করে ধান্দা করাবো কিন্তু তোকে দিয়ে। শোন নাজনিম, প্রতি আধ ঘন্টা অন্তর ওষুধ দিবি ওকে, কোমর ভেঙে দিবি এর। তুই বা শবনম প্রতি মুহূর্তে এর সঙ্গে কেউ না কেউ থাকবে, 1 মিনিটও ঘরে যেন একা না থাকে, বুঝতে পেরেছিস? বুঝেছি। মুম্বাইয়ের পাশে থানে জেলার মুমরা এলাকা, যেখানে 16 বছরের জিনাতকে জবরদস্তি প্রস্টিটিউশনে নামানো হচ্ছিল। জিনাত তার প্রতিবাদ করছিল, আর সে বারবার আফজাল নামে কারোর সঙ্গে দেখা করার কথা বলছিল, যে হয়তো জিনাতকে এই র্যাকেটে নিয়ে আসার জন্য দায়ী ছিল। আর অন্যদিকে মুমরা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত এলাকায় জিনাতের বাবা আর তার নিজের দাদা ওকে পাগলের মতো খুঁজছিল। দেখুন, আমরা পুরো বারাসাতেই তল্লাশি করেছি। আপনার মেয়ের ছবি প্রত্যেকটা পুলিশ স্টেশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা বাস স্টপে, প্রতিটা রেলওয়ে স্টেশনে ওর ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। স্যার, আপনি কি ওর মোবাইলের লোকেশন খুঁজে পেয়েছেন? বারাসাত রেলওয়ে স্টেশন লাস্ট লোকেশন, তারপরই মোবাইল সুইচ অফ। স্যার, আমার মেয়ের বয়স মাত্র 16 বছর। কেমন আছে আমার জিনাত? মাজিদ মিয়া, সেলিম, আপনারা বলছেন আপনাদের মেয়ে জিনাত 15ই জুন স্কুলে গিয়েছিল, কিন্তু সে স্কুলেই পৌঁছায়নি। ইয়েস স্যার। আমি আব্বু, আল্লাহ হাফিজ, আমি আসছি। আল্লাহ হাফিজ সোনা। আল্লাহ হাফেজ মা। আরে জিনাত, দাঁড়া, আমি মাঠে যাচ্ছি, তোকে স্কুলে ছেড়ে না দেবো। ভাইজান, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি আমিও তো আসছি। ওদিকেই যাচ্ছি। ভাইজান, আমি চলে যাব। আরে শোন না। আল্লাহ হাফিজ। আব্বু আর আমি সারাদিন মাঠেই তো ছিলাম, আর সন্ধেবেলা যখন ফিরলাম তখন। আরে কাকা, কি করছো? হ্যাঁ, ওই দিকটা দেখে দাও, ওই যে পুরো এরিয়া টাকা দাও। এটাকে ওঠাও, ওঠাও। হ্যাঁ, ব্যাস। বাড়িতে আসেনি মানে? কখন থেকে ওর ফোনে ফোন করে যাচ্ছি, ফোন লাগছেই না। আমি ফোন করছি। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে। মোবাইল তো এখনো বন্ধ বলছে। কিন্তু জিনাত ফোন বন্ধ রেখেছে কেন? আপনার মেয়ে সেই দিনকে স্কুলে পৌঁছয়নি, আর ওর মোবাইলটাও বন্ধ ছিল। মাজিদ মিয়া, সেলিম, এমন কিছু ঘটনা ঘটেনি তো যেটা আপনারা লোকাচ্ছেন? কিছু মনে করবেন না, বলতে চাইছি কোনো প্রেম ভালোবাসার ব্যাপার? না স্যার, জিনাত এমন কখনো করতেই পারে না। আমরা জিনাতের মোবাইলের সব রেকর্ড চেক করেছি, প্রায় সবই ওর বন্ধুদের, কিন্তু একটা নাম্বার আছে যেটা ডিসকানেক্ট করা হয়েছে, আর নাম্বারটা হলো 4567989999। এটা আবার কার নাম্বার? আফজাল নামের কেউ, আর ওর নাম্বারও জিনাতের নাম্বারের মতো বারাসাত রেলওয়ে স্টেশনে ডিসকানেক্ট করা হয়েছে। জিনাতের বন্ধু রেশমি, ওর সাথেও কথা হয়েছে আমাদের। না স্যার, জিনাত কখনো কোনো বয়ফ্রেন্ডের ব্যাপারে বলেনি। না, কিছুই তো বলেনি। কোনো আফজালের ব্যাপারে জানো? ওর নাম্বার হচ্ছে 4567989999। জিনাত প্রায়ই ওর সাথে কথা বলতো। হ্যাঁ স্যার, শুনেছি, জিনাতের মুখেই শুনেছি। একবার ও আমায় জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? রেশমি, হ্যাঁ? তুই কাউকে আমার নাম্বার দিয়েছিস? না তো, আমি এরকম কেন করব? আচ্ছা, জানি না কার একটা ফোন এসেছিল আর বলছে আমার কোনো বন্ধু নাম্বার দিয়েছে। কে ছিল? কোনো ছেলে? হ্যাঁ, আফজাল বললো নিজের নাম। আফজাল? কি জানি, আমি তো জানি না। আমরা আফজালকে ট্রেস করতে পারিনি, কিন্তু জিনাতের সাথে ওর যোগাযোগ ছিল। মাজিদ মিয়া, জিনাতকে আমরা নিশ্চয়ই খুঁজব,
কিন্তু আমার মনে হচ্ছে জিনাত ওই আফজালের সাথেই পালিয়েছে। কিন্তু আমরা তো এই আফজালকে চিনিই না। তোমরা আমাকে যা খুশি করো, আমি কিছুতেই খাবো না। তুই খা বা না খাস সেটা তোর মর্জি, কিন্তু কাল থেকে কাজ শুরু। কাল থেকে তোর নয়, কাস্টমারের মর্জি চলবে। কি বুঝলি? আর শোন চিকনি, খাবার খেয়ে নে, কাজটা মন থেকে করবি। যদি তোর পেটে আগুন জ্বলে তাহলে কাস্টমারের আগুন কি তুই নেভাতে পারবি? আমি তোমাদের মতো নই। আমরাও আমাদের মতো ছিলাম না। আমরাও কখনো তোর মতনই ছিলাম। আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, আমি আফজালের সাথে কথা বলবো। দেখ, কথা শোন, তা না হলে বীরেন এসে তোকে ছিঁড়ে খাবে। দেখ, নিজের ইচ্ছে যদি ব্যবসায় নামিস তাহলে কষ্ট কম হবে। চুপচাপ লাইনে চলে আয়, 2-4 পয়সা কামাতেও পারবি, আমাদের সাথে হেসে খেলে থাকতেও পারবি। কাস্টমারকে খুশি করতে পারলে সেটা আমাদের সবার জন্যই ভালো। তা না হলে রোজ রোজ এইভাবেই মার খাবি। কাটা ছেঁড়া চেহারা নিয়ে সার্ভিস দিবি আর কাস্টমাররা মজাও পাবে না। আমি আফজালের সাথে কথা বলবো, আমার আফজাল চাই। তোর আফজাল ছিল তো আমাদের অন্য কেউ ছিল। ওসব লোকরা আর ফিরে আসবে না। ওরা কোনো রাজা মহারাজা নয়, আমাদের সর্বনাশের দালাল ওরা। আফজাল। জিনাত আফজালের সঙ্গেই দেখা করার জন্য জেদ করছিল। এই আফজালের ফোন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বারাসাত রেলওয়ে স্টেশনে ট্রেস করে। এখন প্রশ্ন হলো, এই আফজাল কে ছিল আর তার সঙ্গে জিনাতের কি সম্পর্ক? মাজিদ চাচা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের জিনাত কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পুলিশকে এক আফজালের নাম বলছে, যার সাথে জিনাত নাকি বারবার ফোনে কথা বলতো। কি হতে পারে এই লোকটা? আমি তো আগেই বলেছিলাম তুমি ঠিক করছো না। মেয়েকে মোবাইল ফোন দিও না, কেউ ফুসলিয়ে নিয়ে যাবে, আমাদের মেয়ে ফেঁসে যাবে। কিন্তু তুমি আমার কথা একদম শোনোনি। মোবাইল ফোন? থ্যাংক ইউ আব্বু। আর এই হলো তোর সিম কার্ড, 4568788899। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ আব্বু। শোন মা জিনাত, এইটে তুই খুব ভালো নম্বর করেছিস, তাই তোকে এই মোবাইলটা দিলাম। মোবাইলে কথা বলতে বলতে বই পড়তে ভুলে না যাস না। আব্বু, কখনোই না। এবার দেখবে সারাক্ষণই এই ফোনের সাথে এঁটে থাকবে। আমি বলছি এখনো দেরি হয়নি, ফেরত দিয়ে দাও। আম্মি তুমিও না। চুপ কর। শোনো, এটা ঠিক হচ্ছে না। আম্মি কিছু বলটুল না, এখন তো সমস্ত লোকের কাছেই মোবাইল ফোন থাকে, আর এটাই তো আমাদের ফিউচার। আরে বুঝে গেছি তোর ফিউচার টিউচার, কিন্তু একটা কথা তুই কান খুলে শুনে নে, এটা একটা এমার্জেন্সি সার্ভিস। যদি আমরা জানতে পারি তোর বন্ধুদের সঙ্গে ফালতু কথা বলছিস তো সঙ্গে সঙ্গে বন্ধ, বুঝেছো জিনাত মা? হ্যাঁ হ্যাঁ আব্বু, সব বুঝে গেছি। এখন এই ফোন আমার থেকে কখনো আলাদা হবে না। থ্যাংক ইউ আব্বু। জানিস এতে ওই ব্রেকের গেমটাও আছে। সত্যি? কি ভালো রে। আমিও আমার বাবাকে বলবো ঠিক এরকমই একটা ফোন এনে দিতে। কি ভালো হবে যদি তোর কাছেও এরকম ফোন থাকে, তারপর আমরা ক্লাসরুমে চুপি চুপি দুজনকে মেসেজ করবো। একই বেঞ্চে বসে। তুই না, তুইও না। জিনাতের আব্বু একটা মোবাইল আর দাদা একটা সিম কার্ড প্রেজেন্ট করে, কারণ জিনাত স্কুলের পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছিল। মোবাইল ফোন হাতে পেয়ে জিনাতের মাটিতে পা পড়ছিল না, আর সে তার ফোন 24 ঘন্টা নিজের কাছে রাখত। আর এই ফোন থেকেই তার আফজালের সঙ্গে কানেকশন হয়ে যায়। আম্মি আব্বু আমি আসছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। হ্যালো জিনাত। হ্যাঁ জিনাত, তোমার নাম্বারটা আমাকে তোমার এক বন্ধু দিয়েছে। কিন্তু তুমি কে? তোমার নাম কি? আমার নাম আফজাল। আমার নাম্বার কে দিয়েছে? এখন তৃতীয় ব্যক্তিকে শুধু শুধু আমাদের মধ্যে এনে কি লাভ বলো? খালি এটুকু জেনে রাখো, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? কিন্তু আমি তো তোমাকে চিনিই না। আরে বাবা, বন্ধুত্ব হলে তবেই তো একজন অন্যজনকে চিনবো না। সরি, আমি এরকম ফ্রেন্ডশিপ করতে চাই না। রেশমি, তুই কাউকে আমার নাম্বার দিয়েছিস? না তো, আমি এরকম কেন করব? আচ্ছা, জানি না কার একটা ফোন এসেছিল আর বলছে আমার কোনো বন্ধু নাম্বার দিয়েছে। কে ছিল? কোনো ছেলে? হ্যাঁ, আফজাল বলল নিজের নাম। আফজাল? আমি তো জানি না।
দেখ এরকম আফজল বাফজল আসবে যাবে। না, ও আমার আফজল, আর ও আমাকে মুম্বাই নিয়ে এসেছে, আর ও আমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা। এখানে রোজ ভালোবাসার লোক পাওয়া যাবে, জান লুটিয়ে দেবে এরকম লোকও। বাস তুই একটু ভালোবাসা দেখা, তারপর দেখবি টাকা ঝরে ঝরে পড়বে। এই মেয়ে, খাবার খেয়ে নে, খালি পেটে ঘুম আসে না। আর তোর আফজল তো আসবেই না। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে, সেটা ব্যবহার কর। ওফো, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? তুমি সামনে এলে তোমার সামনে থাকবো। বলো, কবে দেখা করছো? আজ? এক্ষুনি? সেট আপ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, ওকে? আমি জাতা মেয়ে নই। সেই জন্যই তো জিনাত, আই লাভ ইউ। তোমাকে আমার নাম্বার কে দিয়েছে? ধরে নাও খোদার কোনো ফেরেশতা তোমার নাম্বারটা আমাকে দিয়েছে, যাতে এই প্রেমিক আফজল আর সুন্দরী জিনাত কাছাকাছি আসতে পারে, দুজনের এত গভীর সম্পর্ক হোক যাতে জান্নাতেরও জ্বলন হয়। ওরে বাবা, কত কথা বলতে পারো। সামনাসামনি দেখা করো, আমার চোখের দিকে তাকালে তখন বুঝতে পারবে যে আমি সত্যি বলছি, মন থেকে বলছি, যে এই মন শুধু তোমার জন্যই ব্যাকুল হয়। আমি অপেক্ষা করব। তোমার স্কুলের সামনে ওই যে চায়ের দোকানটা আছে না, ওখানে স্কুল ছুটি হলে ওখানে চলে এসো। একবারের জন্য দেখা করো, শুধু একবার। কে যাবে তোমার সাথে দেখা করতে? আমি তো এটাও জানি না তুমি দেখতে কেমন। আমি তোমায় চিনবো কি করে? আরে বাবা, আমি তোমাকে চিনে ফেলবো। আমি তো জানি, তোমার প্রত্যেকটা ডিটেল আমি জানি। আরেকজন কাস্টমারের ফোন এসেছে। কুমারী মেয়ের জন্য 10,000 টাকা দিতে রাজি আছে। এই জিনাত যদি রাজি হয়ে যায় না, ধান্দা একদম জমে যাবে। কিন্তু আফজল, ও তো জেদ ধরে বসে আছে। আরে বীরেন, কতদিনের নাটকটা চলবে? বুদ্ধিটা খাটাও, কাজটা হয়ে যাবে। আরে আফজল, তুই তো ওর উপরে একই জাদু করেছিস। আরে প্রেম রোগ হয়ে গেছে পাগলিটার। আরে ও ভাবছে তুই একজন ফিল্মি হিরোর মতন আসবি আর ওকে রাজপুত্রের মতন তুলে নিয়ে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ড্রামা করি, ও নিজেই রাজি হয়ে যাবে। ঠিক আছে, দেখছি। না মানলে দিল্লির পার্টিকে বিক্রি করে দেবো। 1 ঘন্টায় লাইনে নিয়ে আসবে শালিকে। আরে ইয়ার, ওটা তো করতেই হবে, কিন্তু দিল্লির পার্টির কাছে বেচার আগে আমরা একটু আদ্র কামিয়ে নিই। আর দেখ, অনেক খাটতে হয়েছে কে ভাগে আনতে। জিনাতকে তো আমি মানিয়ে নেব। তুই চুপা রুস্তাম, কি করে পটাস এই সমস্ত কচি মেয়েদের? অপেক্ষা তো আমার করার কথা ছিল। তুমি জেনে শুনে লেটে এসেছো, তাই না? তুমি আমাকে এখনো বললে না তুমি আমার নাম্বার কি করে পেলে? জিনাত, 2 সপ্তাহ হয়ে গেছে, আমরা রোজ দেখা করছি, একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কি যায় আসে? আরে এসে যায় রে বাবা, আমি কি করে জানবো তোমার মনের ইচ্ছা কি? উদ্দেশ্য তো বিয়ে করা, আর উপায়টা ভালোবাসা। আমার এখন সবে 16 বছর। আরে তো 2 বছর বাদে 18 বছর হয়ে যাবে, অপেক্ষা করবো তো। আর 2 বছরে যদি ধরা পড়ে যাই তাহলে মুশকিল হয়ে যাবে। মুম্বাইতে আমার একটা ছোট ব্যবসা আছে, ইম্পোর্ট এক্সপোর্টের। তুমি চলো না আমার সঙ্গে মুম্বাই। তুমি মুম্বাই থেকে এখানে কি করে এলে? কলকাতায় এসেছিলাম কাজে, এই বারাসাতে আমার এক বন্ধু থাকে ওয়াসিম, ওর কাছে এসেছিলাম। আর দেখো, ভাগ্য আমায় তোমার কাছে এনে দিল। তাহলে আমার নাম্বার কি করে পেলে? মুম্বাই যাবে তো? ভাইজানের আব্বু কখনো মানবে না। ওনাদের জিজ্ঞেস করলে তো নাই বলবেন। তুমি চুপচাপ চলো না আমার সঙ্গে। চোরের মতো? না রে বাবা, বাহাদুরদের মতো, যারা শুধু মনের কথা শোনে। জিনাত, মুম্বাই গেলে তবে তুমি বুঝতে পারবে আসলে জীবনটা কিরকম। আর দেখো, যখন তুমি ফিরে আসবে তখন তোমার কাছের লোকজন তোমাকে দেখে কত আনন্দ পাবেন, আর এটাই বলবেন, আরে বাহ, জিনাতকে দেখো কি টিপটপ থাকে আজকাল। আর তখন তোমার খুব আনন্দ হবে। ভয় করছে। আরে আবার ভয়টা কিসের? নিজের প্রতি ভয়। আমার মন আমার মাথা খারাপ করে দিচ্ছে। তোমার মন তোমার মস্তিষ্ককে এটাই বলছে তো যে আই লাভ আফজল। জিনাত আফজলকে ছাড়া থাকতে পারবে না। জিনাত আফজলকে ভীষণ ভালোবাসে। তাহলে মনের কথাটাই শোনো, কেননা মন কখনো মিথ্যে বলে না।
ভুবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা জিনাতকে আফজল মোবাইল ফোনের মাধ্যমে নিজের প্রেম জালে ফাঁসিয়েছিল। কোনো কোনো জেনারেশনের কাছে এটা খুব অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আজকে যুব সম্প্রদায়ের কাছে অজ্ঞাত সাইবার মুখোশ পরা লোকেদের সঙ্গে কথা বলা খুবই সাধারণ ব্যাপার। তা সেটা টেক্সট ফ্রেন্ড হোক বা নেট প্যাল। ফোনে আফজলের রোম্যান্টিক গলা আর মিষ্টি কথা শুনে জিনাত তাকে ভালোবেসে ফেলে। নিষ্পাপ মেয়েটির মনে হয়েছিল যে হয়তো সে তার জীবন সঙ্গী পেয়ে গেছে, কিন্তু আফজলের কাছে জিনাত শুধুমাত্র একটা বিজনেস ছিল, একটা পার্সেল যেটা তাকে মুম্বাইতে পৌঁছতে হতো, একটা রেগুলার বিজনেস ট্রানজ্যাকশন। তুই বাড়িটাকে পটিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ। জিনাত ঠিক আছে? হ্যাঁ, একটু খেয়ে তারপর শুয়ে পড়েছে। আচ্ছা আর আফজল কি ঠিক খবর? আছে সব্য। আরে সাব্বু, তোর জন্য আজকে 2টো কল আছে, ঠিক সময় চলে যাস। আরে নাচ, তুই এরপরে যাবি, তোর আজকে হোম সার্ভিস আছে ঘাটকোপারে। বীরেন, রান্নাঘরে টিউবলাইট একটু ডিস্কো করছে, একটু দেখে হ্যাঁ নিস। হ্যাঁ দেখে নেবো, কিন্তু তুইও খুব বকবক করছিস আজকাল, একটু সামলে চল। আফজল, তুমি কোথায় ছিলে আর তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? আমি আম্মি আব্বুর কাছে যাব, আমি বাড়ি ফিরে যেতে চাই। আমাকে তুমি আজ আরাম করে নাও, ঠিক আছে? কিন্তু কাল কাল আমি বাড়ি যাব, তাই না, না? কাল তুমি কাজে যাবে, আর কোনো ন্যাকামি নয়, বুঝেছো? তুমি আমাকে এই জন্য মুম্বাই নিয়ে এসেছো? হ্যাঁ, এই জন্যই আমি তোমায় মুম্বাই এনেছি। তুমি আমাকে ধোকা দিয়েছো, তাই না? তুমি আমার সাথে চিটিং করেছো। চিটিং করেছি, তোমায় ধোকা দিয়েছি, এটা আমার পেশা। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আফজল। দেখো জিনাত, এইসব প্রেম ট্রেম না আমার মাথায় ঢোকে না, আমি শুধু টাকা রোজগার করতে চাই, বুঝতে পেরেছো তুমি? আরে তোমার মতো 1 ডজন মেয়ের সঙ্গে আমি প্রেম করেছি, আর তারপর এখানে এনে বেঁচে দিয়েছি। এখন তারা সবাই কাজ করছে, আর সবাই খুব খুশিও। দেখো, যদি তুমি নিজের ইচ্ছেই কাজ করো তাহলে ভালো ভালো কাস্টমার এনে দেবো, আর না হলে এতগুলো লোককে পেছনে লেলিয়ে দেবো না যে নিজেই লাইনে চলে আসবে। আমি তোমার জন্য আমার বাড়ি ছেড়ে দিয়েছি, আমি আব্বু ভাইজান সবাইকে ছেড়ে দিয়েছি। আমি আব্বু, আল্লাহ হাফিজ, আমি আসছি। আল্লাহ হাফিজ সোনা। আল্লাহ হাফেজ মা। আরে জিনাত দাঁড়া, আমি মাঠে যাচ্ছি, তোকে স্কুলে ছেড়ে দেবো। না ভাইজান, দেরি হয়ে আরে যাচ্ছে, আমিও তো আমি ওদিকেই আসছি। যাচ্ছি। ভাইজান আমি চলে আরে যাব। শোন না। আল্লাহ হাফিজ। আরে বাহ, কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো, ভীষণ সুন্দর। ইস, কিন্তু জানো এই স্কুল ইউনিফর্ম ছাড়া আমার কাছে আর কোনো ড্রেস নেই। আরে এখন তো সোজা গিয়ে বিয়ের পোশাকটা কিনবো, মুম্বাই পৌঁছে আগে বিয়েটা করে ফেলবো, যাওয়া যাক। আরে বীরেন, কেমন আছিস ভাই? অবাক করলি, তুই এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ, কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তো। বীরেন, এই হলো জিনাত। জিনাত, বীরেন আমার খুব ভালো বন্ধু। হ্যালো জিনাত, খুব ভালো নাম। আমরা এখানে থাকবো? হ্যাঁ, জিনাত, বীরেন আমার খুব ভালো বন্ধু, তোমার খুব খেয়াল রাখবে। তুমি কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি, 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। আমার না এখানে একা খুব ভয় লাগবে। জিনাত, আরে একা থাকতে গেলে আর ভয়টা কিসের? আমি ফিরে আসবো তাড়াতাড়ি। কিন্তু আমার ফোনটা তো দাও, আমি তোমার সাথে কন্ট্যাক্ট কি করে করব? আরে হ্যাঁ বাবা, আগে তোমার ফোনে এখানকার সিম কার্ডটা ভরে দিই, যাওয়ার আগে দিয়ে যাব। আর আবার কি? আর আমাদের বিয়ে? ওটা ফিরে এসে, ততদিন তো ধৈর্য ধরবে নাকি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, আমি চা নিয়ে আসছি। আফজল, হ্যাঁ আসবে আসবে, টেনশন করো না। গরম গরম চা। আফজল, আমি এই নোংরা কাজ কিছুতেই করব না। আমি বাড়ি যেতে চাই, আমি আব্বুর কাছে যেতে চাই, ভাইজানের কাছে যেতে চাই। আমি তোমার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। দেখ জিনাত, এখন থেকে এটাই তোর ঘর, আর এখানকার লোকেরাই তোর ফ্যামিলি। বাবার সাথে তো তুই যাবি না, তাহলে কাল থেকে কাজে, বুঝতে পেরেছিস? দেখ, এই লাইনে যেন আমার নাম খারাপ না হয়, না হলে আমি তোর হালত খারাপ করে দেবো। আয়নার সামনে দাঁড়াতেও ভয় পাবি তুই। সেলিম, সেলিম, পাশের গ্রামে কোনো আফজালের খোঁজ পাওয়া গেছে? আফজল? এটা সেই আফজল নয় তো? হয়তো হতেও পারে, অথবা নয়। সুলেমান ভাই, আমি ওই গ্রামে যেতে চাই, ওদের সঙ্গে কথা বলতে চাই আমি। চল। কি রে সেলিম, আমার জিনাতের কোনো খবর পেলি? ইনশাআল্লাহ আব্বু, খুব তাড়াতাড়ি। সেলিম, এটাই ওই বাড়ি। আফজাল আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ও করে কি? কলকাতায় কোনো কিছু কাজকর্ম করে আর কি, জানি না ঠিক। 2 মাস আগে ঈদে এসেছিল এখানে, তাও 1 বছর বাদে। এখন কোথায় আছে, কি করে, কিছুই জানি না। দেখুন খালাজান, আমরা সন্দেহ করছি যে আপনাদের আফজল আমার 16 বছরের বোন জিনাতকে ভাগিয়ে নিয়ে গেছে। হায় আল্লাহ! ওর নিজের কোনো বাড়ি তো আছে, বাবা মা? ওর মা বাবা তো মারা গেছে অনেক বছর আগে। ও আমাদের এখানেই বড় হয়েছে, আর একবার বেরিয়েছে যখন, জানি না কোথায় এখন আছে। কখনো আসে, কখনো যায়, কি করে আমি কিছু জানি না। ও তো কিছু হয়তো বলেই গেছে আপনাকে, আপনি একটু মনে করুন। হ্যাঁ বাবা, একবার তো বলেছিল কিছু একটা। ও মুম্বাইতে ব্যবসা করে। মুম্বাই? সেলিম, মুম্বাইয়ে 2 কোটিরও বেশি লোক থাকে। স্যার, আমার মনে হয় যে আফজাল আমার বোনকে মুম্বাইতে নিয়ে গেছে। এই বারাসাত আর কলকাতাতে তো খুঁজলেনই আপনি, পাওয়া গেল না। হ্যাঁ মানছি, জিনাতকে আমরা বারাসাত বা কলকাতায় খুঁজে পাইনি, কিন্তু খোঁজা তাকেই সম্ভব যে হারিয়ে গেছে। কিন্তু যে নিজে লুকিয়েছে তাকে খুঁজে বের করা অসম্ভব। আর আমাদের মনে হয় জিনাত নিজের কিরকম ইচ্ছে স্যার? 16 বছরের একটা নাবালিকা মেয়ে আমার বোন জিনাত, ওই ছেলেটা ওকে ফুঁসলিয়ে কিডন্যাপ করেছে স্যার। ঠিক আছে সেলিম, আমি জিনাতের ছবি আর পুরো ডিটেলস মুম্বাই পুলিশকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করো। 2 কোটি লোকেদের মধ্যে নিজের ইচ্ছেতে লুকিয়ে থাকা কাউকে খুঁজে বের করা খুব মুশকিল, খুবই মুশকিল। আমার একটাই বোন জিনাত, জাহান্নাম থেকেও খুঁজে বার করবো ওকে। হতে পারে আমাদের জিনাত নিজের ইচ্ছেতেই গেছে। হায় আল্লাহ, কি বলছো তুমি? আমরা এমন কি করেছি জিনাতের সাথে? আব্বু, হতে পারে ও ফাঁদে পড়েছে, বা এটাও হতে পারে যে ওকে কিছু খাইয়ে টাইয়েছে, ওকে জালে ফাঁসিয়েছে। হ্যাঁ, যাই হোক না কেন, কিন্তু ওর তো আমাদের কথা ভাবা উচিত ছিল। কিচ্ছু বলা যাচ্ছে না আব্বু, যতক্ষণ না ওর কাছে পৌঁছানোর রাস্তা পাওয়া যাচ্ছে আমরা কিচ্ছু বলতে পারি না।
আরে জিনাত, তুই এখনো এইভাবে বসে আছিস? কাস্টমার কিং হয়, আর এরকম বেজার মুখ নিয়ে গেলে না কাস্টমার ওখান থেকেই পালিয়ে যাবে। দেখ, প্রথম প্রথম একটু কষ্ট হবে, একটু ব্যথা, একটু লজ্জা, তারপর সব নিজের নিজের জায়গায়। আসল কথা হলো অভ্যেস। একবার যদি তোর অভ্যেস হয়ে যায় না, তারপরে দেখবি। আর হ্যাঁ, কখনো এই ধারণা রাখবি না যে তুই এখানে চিৎকার করতে পারবি বা কোনো ঝামেলা করে এখান থেকে পালাতে পারবি। এখানে কেউ জানে না যে আমরা এখানে কি কাজ করি। তাই যখন ঘাটকোপারের বাবু আসবেন তো একটু ভদ্র ব্যবহার করবি, একটু হাসবি, একটু লজ্জা পাবি, বুঝেছিস তো? উনি আধা ঘন্টার মধ্যে আসবেন, চল। ওয়েস্ট বেঙ্গলের বারাসাতে জিনাতের পরিবার জিনাতের জন্য খুব দুশ্চিন্তায় ছিল। তাকে খোঁজার জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছিল, কিন্তু অবস্থা ইঙ্গিত করছিল যে তাদের মেয়ে নিজের ইচ্ছায় পালিয়েছে, যেটা সত্যি ছিল। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এটা ছিল যে 16 বছরের জিনাত এখন মুম্বাইয়ের পাশে মুমরা এলাকায় একটা ফ্লেশ ট্রেড র্যাকেটের মধ্যে ফেঁসে গেছে। ও এমন একটা পাকের মধ্যে ঢুকে যাচ্ছিল যার মধ্যে থেকে হয়তো কোনো মেয়েই বাঁচতে পারেনি। কিন্তু জিনাতের ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। হ্যালো হ্যালো, সেলিম ভাইজান, আমি জিনাত বলছি। জিনাত বলছি। জিনাত? জিনাত কোথায় তুই? ভাইজান, আমি খুব কষ্টে আছি। তুই কোথায় আছিস এটা তো বল আগে। জিনাত? জিনাত? হ্যালো হ্যালো, ফোন কেটে দিল। তুই এখন খাবার খাবি না কাস্টমার যাবার পরে? মহারানীদের মতো অহংকার দেখছি তোর। সালি, রান্নাঘরে খাবার রাখা আছে, খেতে হলে খা, তা না হলে মর। কি বললো? জানি না আব্বু, বলার আগেই ফোন কেটে দিল। আবার কেটে দিল। প্রথমে কি বললো জিনাত? আব্বু বললো যে কষ্টে আছি। আমি জানতাম আমাদের জিনাত এইভাবে পালাতে পারে না, ও নিশ্চয়ই কোনো সমস্যায় আছে। আমরা জিনাতকে খুঁজে বার করব আব্বু, ঠিক খুঁজে বার করব। জিনাত সঠিক সময়ে ওর দাদাকে একটা ফোন কল করতে পারে। এখন ওর আব্বু আর বড়দা সেলিম এটা জেনে গিয়েছেন যে তাদের জিনাত কষ্টে রয়েছে আর তার শীঘ্রই সাহায্যের প্রয়োজন। কিন্তু ওনারা তখনও এটা জানতেন না যে জিনাত কোথায় আছে আর তার উপর দিয়ে কি চলছে। কিন্তু এই একটা ফোন কল তাদের একটা আশার আলো হিসাবে দেখা দিয়েছিল। এখন প্রশ্ন হলো যে সেলিম কি তার বোন জিনাতকে সময় মতো বাঁচাতে পারবে, যেখানে জিনাতের কোনো খোঁজ খবর ছিল না। শুধু একটাই খবর ছিল যে জিনাত খুব কষ্টে আছে। কাল দেখব যে একজন দাদা কিভাবে তার বোনের রেস্কিউ অপারেশনের পরিণাম দিল। ওয়েস্ট বেঙ্গলের বারাসাত থেকে শুরু হওয়া এই কাহিনী মহারাষ্ট্রের মুমরাতে গিয়ে শেষ হয়।